আচ্ছা তাইলে আমরা ক্লাসে ফিরে যাই। এখানে অনেকেই আসে নাই, কেন আসে নাই আমি জানি না। 5 জন জাস্ট। ভাই আপনার ইয়ে আইডিটা দিয়ে দেন, হয়তো বা ওই আইডি কারণ মানে খুঁজে পাচ্ছে না ওরা নোট রাখবে না লিঙ্কটা। কেন? ওরা নোটটা কেন রাখবে না বলেন ভাই? এই এত এত অর্গানাইজ করা, আমি এত কিছু মনে রাখি, ওরা যদি শুধু আইডিটা মনে না রাখতে পারে, ভেরি স্যাড। আইডি তো ভাই অটোই আসে, কথা তো সেইটাই। সবার তো আর আসে না ভাই। আচ্ছা তারপর আমি এই অপশন লিখতেছি আছে। ভাই, 335 28 697। আচ্ছা আমরা ক্লাসের দিকে আমরা যাই। তারপর ভিডিও রেকর্ড দিছি, আমি ক্লাস শেষে ভিডিও আপলোড করে দেবো, সমস্যা নেই। ইন্টারনেটের ঝামেলার কারণে গত ভিডিওগুলো আমি আপলোড দিতে পারি নাই। ভাই আমি তো ভাই ভাই এস্টিমেল এ মানে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, বাট আমাদের কাছে দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সেম প্রবলেম ভাই। বুঝিনি এই কথাটা। আমাদের অফিস ম্যানেজমেন্টের কোনো ভিডিও তো ভাই ইউটিউবে পাই নাই। না না, পান্নায় হচ্ছে ভাই আমার আমি এখানে প্রচুর আপনাদের সমস্যা এস্টিমেল করে এর ভাই ভিডিওগুলো আপলোডে, পাচ্ছি না। বুঝছেন? এরর খাই শুধু। হ্যাঁ। তো আজকে সর্বোচ্চ চেষ্টা ও করব আমি আপলোড দেওয়ার জন্য, ইনশাআল্লাহ ধাপে ধাপে আপলোড দিয়ে ফেলবো। আচ্ছা আমি কিন্তু কাউন্ট করতে পারবো আপলোড দেওয়ার পরে আপনারা ভিডিওগুলো দেখেন কিনা। হ্যাঁ, কাউন্ট বলতে জি জি ইউটিউবে ভাই। কাউন্ট করা যায় যে ভিউ কয়জন আর মিনিট কত ভিউ হইছে, মিনিট কত মিনিট ভিউ হইছে, ওয়াচ টাইম হইছে। হ্যাঁ, তো যদি আপনাদের দেখি যে আসলে দেখেন না, তাহলে কিন্তু আর ভিডিও আপলোড দেওয়া হবে না। ভাই তাহলে তাহলে যারা এস্টিমেল দেখে ওরা কি দেখে ভাই? হ্যাঁ, যে আপনি যে এস্টিমেল ভিডিওগুলো আপলোড করছেন ওইগুলো কি কেউ ভাই দেখে ভাই? আমি তো ভাই ডাইরেক্ট ডাউনলোড করে নেই, না এটা তো, ডাউনলোড করে পরে দেখি। এটা তো দেখা না আপনাদের, না HTML তো আর আপনাদের না, আপনাদের জন্য না। আপনারা শুধু ভিডিও দেখে কতটুকু কভার করতে পারেন জানি না, কারণ টিচার ছাড়া শুধু ভিডিও দেখে এটা পারবেন না। এই তো ভাই এই আমি এটা বলছি ভাই। আপনি শিখতে থাকেন, আইডিয়া নেন, তার পরবর্তীতে আপনারা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে চাইলে আপনারা শিখতে পারবেন, সমস্যা নাই। আপনাদের গ্রুপে আমি একটা জিনিস দিচ্ছি, গ্রুপে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে কি নিয়ে আসলে কাজ করি। হ্যাঁ, জি ভাই, ঠিক আছে। আচ্ছা আমরা ক্লাসের মধ্যে যাই। ক্লাসের মধ্যে দেখেন আজকে হ্যাঁ ভাই ঠিক আমাদের আছে ভাই। ফার্স্ট ক্লাস হচ্ছে মানে ইনসার্টমেন্ট ক্লাস গতকালকে হচ্ছিল। তো ইনসার্টমেন্ট ক্লাসের মধ্যে আমরা শিখছিলাম, অনেক কিছুই শিখছি। তো এখানে হচ্ছে আজকে শাহপরান ভাইয়ের একটা প্রশ্নের উত্তর, সেটা হচ্ছে প্রিন্টের এই লাস্টের দুইটা অপশন দেখানো হয় নাই। হ্যাঁ, আচ্ছা আমরা দুইটা না, আমরা আজকে একটা শিখবো, একটা শিখলেই ওইটার আপাতত প্রয়োজন হবে না। ঠিক আছে, ওইটা স্কেল টু পেপার সাইজ, স্কেল টু পেপার সাইজ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তো এই ইম্পর্টেন্টটা আমি তুলে ধরতেছি। ধরে নিলাম এটা হচ্ছে রেদওয়ান ভাইয়ের A4 সাইজের পেপার, এটা হচ্ছে রেদওয়ান ভাইয়ের A4 সাইজের পেপার। খেয়াল রাখবেন রেদওয়ান ভাই আমি কি বলছি, আমি এইখানে অনেকগুলো লেখা লিখছি। আমি এইটার A4 সাইজ পেপার ধরে নিলাম। এখন রেদওয়ান ভাই আপনি দেখেন আপনার যে লেখাগুলো আছে, আপনি ফন্ট সাইজ সব কিছু ঠিকঠাক মতো দেওয়া হয়েছে আপনার, দেওয়া হওয়ার পরেও আপনার দেখেন যে লেখাগুলো এরকম কেন ভাই? কিরকম, কিছুই বোঝা যাইতেছে না ভাই। মানে এটা আমি, আরে ভাই এটা জাস্ট বোঝার জন্য এটা আমি দেখা জাস্ট দিচ্ছে। আন্দাজি লিখে দিছি আর কি, এটা তেমন কোনো ও ঠিক আছে ভাই। এটা লেখা আর কি, যে কোনো একটা ডকুমেন্টের আপনার লেখা। জি ভাই। এটা হচ্ছে আপনার A4 সাইজের পেপার, আমি এই বক্সটাকে A4 সাইজের পেপার ধরে নিলাম। আর এইটা আপনার হচ্ছে আপনার এটা ধরে নিলাম আপনার ইয়ের লেখাগুলা, অর্থাৎ আপনি যে ডকুমেন্টে প্রিন্ট দিতে চাচ্ছেন সেই ডকুমেন্টের লেখা। হীরা খেয়াল করবা খুব ভালো মনোযোগ দিয়ে কথাটা। আর এখন
আপনার যে লেখা সেই লেখা কিন্তু এর নিচে চলে গেছে, সেই লেখা কিন্তু অনেকখানি নিচে চলে গেছে। এখন এই সেম পেপারটা আপনার যে কন্টেন্ট, এটা হচ্ছে আপনার লিগ্যাল সাইজে কিন্তু পারফেক্টলি আপনার প্রিন্ট হবে। এটা হচ্ছে লিগ্যাল সাইজ। তো লিগ্যাল সাইজ দেওয়ার পরে দেখেন আপনার কন্টেন্টগুলো কিন্তু খুব সুন্দরভাবে নিছে, খুব সুন্দরভাবে আপনার ডকুমেন্টগুলো কিন্তু পারফেক্টলি এখানে নিছে। একবার স্পেস দিয়ে সব সুন্দর করে পারফেক্টলি হয়েছে। আর এটা হয়েছে আপনার এ4 সাইজের পেপার। কিন্তু কথা হচ্ছে আপনার যে কন্টেন্ট আপনি এখানে দিবেন সেই কন্টেন্ট কিন্তু আপনার এ4 সাইজের পেপারে কিন্তু লোড নিচ্ছে না, সেটা কিন্তু লিগ্যাল সাইজের পেপারটা লোড নিচ্ছে, অর্থাৎ কন্টেন্টগুলি। এখন আপনি যদি প্রিন্ট দিতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে প্রিন্ট দিতে হবে হচ্ছে লিগ্যাল সাইজ পেপারে, বাট আপনার কিন্তু লিগ্যাল সাইজ পেপারের কিন্তু প্রিন্ট দিলে চলবে না, আপনার প্রিন্ট দিতে হবে হচ্ছে এ4 সাইজের পেপারে। সেই ক্ষেত্রে মাইক্রোসফট ওয়ার্ড একটা সিস্টেম আছে প্রিন্টের ক্ষেত্রে। আপনি যখন প্রিন্টে যাবেন, আপনার পেজ যত বড়ই থাকুক না কেন, আপনি কন্টেন্টের জন্য আপনি পেজ অনেক বড় নিছেন, ঠিক আছে, সমস্যা নাই, ঠিক এই পেজটারেই আপনি তখন পেপার সাইজ করে আপনি সেটাকে লিগ্যাল দিয়ে দেন। লিগ্যাল দেওয়ার পরে আপনি যখন এই পেজটাকে প্রিন্ট দিতে যাবেন, তখন তাকে বলে দিবেন যে তুমি এখানে লিগ্যাল সাইজ পেপার ঠিক আছে, কিন্তু প্রিন্ট হওয়ার সময় তুমি এ4 হবা, দিয়ে আপনি ওকে করবেন। ওকে করলেই সেটা আপনার হচ্ছে আপনার এই এত লেখা সহ এত এই সব স্পেস নিয়ে জাস্ট একটু ছোট হয়ে সে হচ্ছে পুরো ডকুমেন্ট কন্টেন্ট নিয়ে সে এ4 সাইজের পেপারের মধ্যে প্রিন্ট হবে। কিন্তু আপনি যদি লিগ্যাল সাইজ পেপারটা ওই সময় আপনি না নিতেন, তাহলে কিন্তু আপনার এই কন্টেন্ট কিন্তু আপনার পেপারের মধ্যে আপনি কভার করতে পারতেন না। হইলে শুধুমাত্র আপনি লিগ্যাল সাইজ নিছেন বলেই কিন্তু আপনার কন্টেন্টগুলো কিন্তু আপনার পেজের মধ্যে আপনি কভার করতে পারছেন। কিন্তু প্রিন্ট দেওয়ার সময় আপনি আপনার চাহিদা মতো আপনি এখান থেকে পেজের মধ্যে প্রিন্ট দিবেন। ধরেন আমার পেপার হইছে পেজ সেটআপ হইছে লিগ্যাল সাইজ, বাট আমি প্রিন্ট দেওয়ার সময় আমি দিব এ4 সাইজ। এটা হচ্ছে যখন ছোট বড় কোনো ডকুমেন্ট বা পেজ কি প্রিন্ট দেয় তখন এই সিস্টেমটা ইউজ করতে হয়। আবার এমন অনেক সময় হয় যে আমার এই ডকুমেন্টটা আমি টাইপ করছি এ4 সাইজের পেপারে, বাট সেটা আমি প্রিন্ট দিব লিগ্যাল সাইজ পেপারে। ওকে, নো প্রবলেম, আপনি এখান থেকে প্রিন্টে যান, প্রিন্ট থেকে আপনি এ4 সাইজের পেপারটাকেই জাস্ট হচ্ছে আপনি এখানে দিয়ে দেন আপনি লিগ্যাল সাইজের পেপারটা। এই যে লিগ্যাল, এটা দিয়ে আপনি প্রিন্ট দেন, আপনার এ4 সাইজের পেপারটাই লিগ্যাল সাইজের পেপারে সুন্দর করে প্রিন্ট আসবে। আশা করি বিষয়টা আমি বুঝাতে পারছি। এই জিনিসটা বুঝেন নাই কে কে একটু বলেন। ভাই আমি ভাই আমি বুঝি নাই। আরেকবার রিপিট করেন ভাই। আমিও ভাই। আচ্ছা কি বুঝো নাই হীরা বলো একটু। আমি ভাই মাত্র জয়েন করলাম। হীরা কি বুঝো নাই বলো একটু। ভাই এই যে এখানে যে আপনি লেখাটা নিলেন, মানে আমি তো পেজ সেটআপে ফার্স্ট নিয়েই নিব যে ওই পেজটা আমার এ4 হবে, কিন্তু যখন আমি প্রিন্ট দিতে যাব প্রিন্ট তো আমার এ4 হবে, তখন ওই যে আপনি যে লেখাটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করে আবার লিগ্যালি নিলেন, আমি এই জিনিসটা বুঝিনি। আচ্ছা ধরো তুমি যে এই পেপারটা এ4 সাইজে তুমি পেপারটা এ4 সাইজের পেপারে তুমি পেজ সেটআপ করছো, ঠিক আছে। হুম এই পেপারটা তুমি যদি এ4 সাইজের পেপারে তুমি যদি সেট করো, তাহলে হচ্ছে তুমি কি করতে পারলা, তোমার এ4 সাইজের পেপারটা সেট হইলো। এখন তোমার ডকুমেন্টের যে লেখাগুলো এগুলো অনেক লেখা, এখন অনেক লেখার হুম মধ্যে তোমার এ4 সাইজের কোনো ভাবেই তোমার এটা কন্ট্রোল হচ্ছে না, হুম ঠিক আছে, হুম 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 কোনোভাবেই কমপ্লিট হচ্ছে না। এই কারণে তুমি কি করলা, আচ্ছা, তুমি আরো নিচের দিকে আরো 2 ইঞ্চি পেপার সাইজ বাড়ায় নিলা কাস্টম কইরা, ঠিক আছে, হুম যেটা তোমার এ4 হুম সাইজের বহির্ভূত। আচ্ছা কোন গাধায় আমার মোবাইলে ব্যালেন্স পাঠায় দিছে 100 আইটপে। ঠিক আছে, কত পাঠাইছি? আচ্ছা তো যেটা হোক, আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বুঝাই,
হীরা খেয়াল করো, সবাই খেয়াল করো। এখন এ ফোর্সেসের পেপারে দেখেন এখন এ ফোর্সেসের পেপারে এখন দেখেন আমি এ ফোর্সেসের পেপার নিছি, বাট হচ্ছে আমার পেপারটা কিন্তু পিছন আমার দ্বিতীয় পেজে কিন্তু কিছু কন্টেন্ট আমার চলে গেছে। সেই ক্ষেত্রে আমি কি করতে পারি দেখি আমার পেপার সাইজটা কত, লিগ্যাল সাইজ আছে তো। আচ্ছা দেখো এখন এই এ ফোর্সেসের পেপারে আমার যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্ট সহ আমার এই 3টা লাইন পিছনে চলে গেছে। এখন কথা হচ্ছে আমার এই 3টা লাইন অবশ্যই লাগবে। এই 3টা লাইন যে আমার ওইখানে চলে গেছে, একটু নেটে প্রবলেম হয়তো দেখা যাচ্ছে না, এইভাবে একটু দেখেন ভাই আপাতত। হ্যাঁ আচ্ছা, তো এখন আমার মনে হইলো যে আমার এই পেজটা এ ফোর্সেসের পেপার আছে, বাট আমি কন্টেন্টগুলো কভার দিতে পারতেছি না। সেই ক্ষেত্রে আমার হাইটটা একটু বাড়ানো উচিত, আমার এই পেপারের হাইট একটু বাড়ানো উচিত। তাইলে আমি এখন দেখি আমার হাইট কত আছে। আমার হাইট হচ্ছে 11.5, বাট আমি বললাম যে না আমার একটু লিগ্যাল সাইজ নিলেই বেটার হবে। আমি লিগ্যাল নিলাম, দেন আমি ওকে করলাম। আচ্ছা এখন দেখো লিগ্যাল নেওয়ার সাথে সাথে কিন্তু আমার ডকুমেন্ট কভার হয়ে গেছে, ইভেন নিচে কিন্তু আমার আর জায়গা খালি আছে। কিন্তু এখন কথা হচ্ছে এই ডকুমেন্টটা হচ্ছে তোমার লিগ্যাল সাইজের পেপারে, বাট আমাকে প্রিন্ট দিতে হবে এ4 এ। আমি কিন্তু লিগ্যাল নিয়েছি শুধুমাত্র আমার এই ডকুমেন্টের ডেটা বা কন্টেন্টকে মানে কভার করার জন্য এক পেজের ভিতরে, এর বেশি কিছু না। আচ্ছা কিন্তু আমাকে প্রিন্ট দিতে হইলে কিন্তু ম্যান্ডেটরি এ4 এ প্রিন্ট দিতে হবে। দেন তাহলে তুমি যদি এখন প্রিন্ট দাও তোমার লিগ্যাল সাইজের পেপার প্রিন্টারে দিতে হবে। বাট তুমি প্রিন্টারকে আচ্ছা বলে দিতে পারো যে না আমি পেপার লিগ্যাল নিয়েছি ঠিক আছে, বাট তুমি প্রিন্ট হবে এ4 এ। এ4 সিলেক্ট করে ওকে দিবা, তাহলে দেখবা তোমার সব কন্টেন্ট সহ এ4 সাইজের পেপার তোমার প্রিন্ট হবে। ব্যাপারটা কি আমি বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ বুঝছিলাম। এটা ইম্পর্টেন্ট না? হুম। খুবই ইম্পর্টেন্ট এটা। এই এখনো কেউ কি বুঝে না কাইন্ডলি একটু বলেন। রেদওয়ান ভাই, পরান ভাই, হ্যাঁ বুঝছি। বুঝছি ভাই। এটা দরকার আছে না? জি ভাই অবশ্যই দরকার আছে। এটা হচ্ছে খুব ইমার্জেন্সি টাইমে যখন করবা তুমি এটা ইরা, তখন হচ্ছে যে তুমি ডকুমেন্ট কভার দিতে পারতেছো না, তখন তুমি এটা বাড়াই নিবা। নয়তো কি হবে যে তোমার আচ্ছা। এটা এক পেজে নিয়ে আসতে হবেই হবে। কিন্তু হুম তুমি হুম বেশিরভাগ ফন্টও তুমি বেশি ছোট করতে পারবা না, বা ফন্ট তুমি ছোট করতে গেলে তোমার যেই স্ট্রাকচার তুমি সাজাইছো, হ্যাঁ তোমার যেই স্ট্রাকচারগুলো তুমি সাজাইছো ঠিকমতো সেই স্ট্রাকচারগুলো তোমার নষ্ট হুম। হয়ে গেছে। সো এই কারণে আচ্ছা। আমরা অনেক সময় আমরা এক্সপার্টরা যারা আছি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি, আমরা অনেক সময় অনেকটা যেমন ধরো অনেকে দরখাস্ত নিয়ে আসে, তার এত লেখা যে এত লেখা আসলে মাইক্রোসফট ওয়ার্ডে আসলে এ4 সাইজের পেপারে কমপ্লিট হয় না, তখন আমরা লিগেলে যাই। তুমি লিগেল না যদি তুমি আরো বেশি নাও, বাট তুমি প্রিন্ট দিতে পারবে এ4 এ, তোমার পুরো ডেটাটা তোমার খুব সাজায় গুছায় এ4 সাইজের পেপারে প্রিন্ট হবে। আবার তুমি কোনো এ4 সাইজের ডেটা তুমি যদি লিগেলে প্রিন্ট দিতে চাও, তাহলে সেম টু সেম তুমি এখানে যাবা, প্রিন্টে যাবা, যে আমার যে ডাটাটা আছে এটা এ4 এ না লিগ্যালে প্রিন্ট হইলে সবচেয়ে সুন্দর দেখা যাবে। কারণ হচ্ছে তুমি যদি আবার লিগ্যালের জন্য সাজাইতে যাও তখন অনেক সময়ের ব্যাপার। তুমি যদি এখান থেকে সুন্দর মতো তুমি শুধু এ4 সাইজের পেপারটা শুধু লিগ্যাল সাইজ প্রিন্ট সিলেক্ট করে তুমি যদি প্রিন্ট দিয়ে দাও লিগ্যাল, বাস তোমার অটোমেটিক্যালি সে সাজায় ওই সুন্দর করে সে অ্যাডজাস্ট করে প্রিন্ট করে দিবে। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা বুঝছি। শাহপরান ভাইকে ধন্যবাদ গতকালকের এই কোশ্চেনটা করার জন্য। জি ভাই। আপনি কোশ্চেন না করলে হয়তো এটা আমরা আজকে শেয়ার নাও করতে পারতাম। আচ্ছা আমি কিন্তু এখন না মেনু ভাই, দেখা এটা যাচ্ছি, তো সবার জন্য আমি মেনু দেখা যাচ্ছি, আপনারা শুধু মেনু দেখে গেলে আর নোট না করলে কোন মেনুর কি কাজ কেন ব্যবহার হয় এটা যদি না লেখেন, আমি আমি আবারও বলছি আপনাদের কোর্সের আগে আপনারা যা ছিলেন কোর্সের পরও তাই থাকবেন। হ্যাঁ, আর অলসতা আমাদের খুব বেশি ধরে, আমরা আসলে নোট করতে চাই না। আপনি যখন এক্সপার্ট লেভেল হবেন তখন আপনার নোটের প্রয়োজন নেই, বাট আপনি যখন বিগিনিং লেভেলে থাকবেন তখন আপনার নোট লাগবে। কারণ হচ্ছে যে আপনি কোনটা কিভাবে যেন কি যেন বলছিল রুল বা এইটা প্রিন্টের এই কথা কি বলছিল আপনি ভুলে যাবেন। আপনি যখন কাজ করতে করতে এক্সপার্ট হইবেন তখন আর আপনার নোট লাগবে না, তখন আমরা অন্য আরেকজনকে বলবেন যে আমি এইটা শিখে দিতেছি নোট করো। আচ্ছা
আমরা ইনসার্টে গতকালকে টেবিল পর্যন্ত বুঝাইছিলাম। তো টেবিল বিষয় নিয়ে মোটামুটি এখানে অনেক কিছুই আছে। তো এটা আসলে আপনাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে আসলে। ইরেজার বুঝাইছি, ড্র টেবিল বুঝাইছি, প্যান টুল বুঝাইছি, শেডিং বুঝাইছি, তারপরে এখান থেকে এই যে টেবিলের যে স্টাইল, আপনার টেবিলের স্টাইলও আলাদা আলাদা করে নিতে পারবেন। এটা আসলে ডিপেন্ড করে আপনার চোখটা কত সুন্দর, ওইটার উপর ডিপেন্ড করে আপনার ডকুমেন্ট কত সুন্দর হবে। সুন্দর জিনিস দেখতে চাইলে সুন্দর চোখের প্রয়োজন হয়, হ্যাঁ, কথাটা খেয়াল রাখবেন সবাই। আচ্ছা, তো এইখানে আমরা হচ্ছে আজকে দেখাই, আমরা টেবিলতে দেখাইছিলাম, যদিও পিকচারে আসি আমরা। ও পিকচারও কিন্তু কালকে দেখাইছিলাম, আমার এখন মনে পড়ছে যে আমার পিকচার আমি ইনসার্ট করছিলাম। ভাই তবে একটা হাইলাইটস দেখায় দেন। হুম, আচ্ছা, আমি পিকচার নিয়ে একটু কথা বলি। আমি পিকচারটা খুবই গুরুত্বপূর্ণ, পিকচার নিয়ে অনেক সময় একটা ঝামেলা হয়। দেখাচ্ছি আমি। আচ্ছা, এখন দেখো ইরা, আমার এই পিকচারটা নেওয়ার সাথে সাথে এখানে অটোমেটিকলি একটা ফরম্যাট নামের মেনু আসছে, দেন হচ্ছে অটোমেটিকলি এতগুলো অপশন আসছে, ঠিক আছে? হুম। তো এই পিকচারটা আমার আসলে কত সাইজের আছে, আমি তো পাসপোর্ট সাইজের ছবি, বাট আমার এটা প্রিন্ট দিলে এটা পাসপোর্ট সাইজের থাকবে না ছোট হয়ে যাবে না বড় হয়ে যাবে, এটা একটা সমস্যা না? হ্যাঁ। এটা আমার এক্স্যাক্টলি পাসপোর্ট সাইজে থাকতে হবে। তো এই কারণে মাইক্রোসফট ওয়ার্ডে এখানে এই যে সাইজের একটা অপশন আছে, তুমি 1.5 1.9, তাহলে আমার সাইজটা এখন ঠিক আছে। আমি যদি এখন বড় ছোট করি তাহলে সেটা এখানে বড় ছোট হবে, এই যে বেড়ে গেছে, দেখছো? হুম। আচ্ছা, এটা হবে 1.5। আচ্ছা, এটার মধ্যে ডাবল ক্লিক করার সাথে সাথে ফরম্যাট মেনুটা আসছে। আমরা এই ছবিকে যদি আমরা মুভ করতে চাই, আমরা এটা মুভ করতে পারতেছি না এখন। ছবিকে যদি মুভ করতে চাও তাহলে অবশ্যই এটার র্যাপিং যে টেক্সটটা, এটা বিহাইন্ড টেক্সট করে দিতে হবে, মানে লেখার পিছনে চলে যাবে। এটা বিহাইন্ড টেক্সট হইলো এই যে অ্যারেঞ্জ থেকে এসে টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট। এইবার আমি সেটাকে মুভ করতে পারতেছি। অনেক সময় এমন হয় যে আমরা মুভ করতে পারি না, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এখানে আবার চেঞ্জ হয়ে গেছে, 1.9 হবে। আচ্ছা, টেক্সট র্যাপিংটা কি আমি বুঝাতে পারছি? জি ভাই। এখানে অনেকগুলো অপশন আছে, আপনাদেরকে কাজ করতে দিলে আমি আসলে আপনারা আরো অনেকগুলো কাজ বুঝবেন। তো তারপর হচ্ছে এখানে ক্রপ আছে, তারপর হচ্ছে অ্যালাইন কোথায় হবে, এটা টপ নো বটম, লেফট সেন্টার, এটা সেন্টারে আসলো। কারণ হচ্ছে আমি ধাক্কায় ধাক্কায় নিতে গেলে এটা অনেক সময় এদিক সেদিক হইতে পারে, একটু পুরোপুরি প্রপারলি হচ্ছে সেন্টারে নাও হইতে পারে। এই কারণে আমরা হচ্ছে হুম। অ্যালাইনটা আমরা ইউজ করব। আর টেক্সট র্যাপিংটা মোস্ট ইম্পর্টেন্ট এই কারণে যে আসলে দেখো এইখানে একটা ইমেজ দেখাইছে, চেঞ্জ দ্য ওয়ে টেক্সট র্যাপ অ্যারাউন্ড দ্য সিলেক্ট অবজেক্ট টু কনফিগার অ্যান্ড অবজেক্ট টু object so that is move along with the text around it, select in the line with text. এটা এটা আমি সামনে যে ডকুমেন্টের কাজগুলো দিব এগুলো সবাই করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে ইফেক্ট আছে অনেকগুলা ছবির। আপনি ধরেন দেখেন এখন ছবিটা আমার একটু অন্যরকম দেখা যাইতেছে না? 3D হুম। 3D বোঝা যাইতেছে না? কিছুক্ষণ আগেও হুম। দেখেন আমার হুম। কেমন ছিল, বাট এখন দেখেন আপনি, আমি যদি এটা ইউজ করি, পিকচার ইফেক্টে যাই, শ্যাডোতে যাই, শ্যাডোতে আসার পর আমি যদি এখানে একটু এটা দিয়ে দিই, তাহলে একদম যেন আমার ছবিটা যেন একদম মানে এখানে ফালায় রাখছি, হ্যাঁ, এরকম দেখা যাইতেছে। তো এই ধরনের শ্যাডোগুলোও কিন্তু আপনারা এখান থেকে দিয়ে নিতে পারেন। পিকচারে বর্ডার দিতে পারেন, আমি যদি পিকচারে বর্ডার দিতে চাই, এই যে পিকচারে বর্ডার দিলাম আমি, অর্থাৎ চোখের সামনে সবগুলো জিনিস আসলে দেয়া আছে, আপনাকে জাস্ট শুধু খুঁজে বের করে নিতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে। এই যে নিচে শ্যাডো আসছে আবার,
মানে মোটামুটি একটু ফটোশপের কাজ এখানে অলরেডি দিয়ে দিয়েছে তারা। তো আপনারা চাইলে এই অপশনগুলো নিজ ইচ্ছে মতো আপনারা ব্যবহার করে নিতে পারেন। আর এখানে ব্রাইট কন্ট্রাস্ট বাড়ায় নিতে পারেন, কমায় নিতে পারেন। এই যে ব্রাইট ব্রাইট আছে এখানে, ব্রাইট 0% নরমাল। হইতাছে। যদি আপনি বাড়াইতে চান যে প্লাস, দেখছেন? তো এটা হচ্ছে, এটা তো শুধু আমি একটা ছবি দেখাইলাম, আমার এই ছবিটা দেখাইলাম। বাট অন্যান্য ছবির ক্ষেত্রে অনেক সময় লাইট বাড়াইতে হয়। একটা আপনি অন্ধকার ছবি নিয়ে আসছেন, একটু লাইট করবেন, তাহলে সেটা এখান থেকে করে নিতে পারবেন। আর হচ্ছে রিকালার, রিকালার থেকে এখানে বিভিন্ন কালার আছে। আপনি যদি এটা সাদা কালো করতে চান, ধরেন সাদা কালো করে দিলেন আপনি। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অনেক যেই বিষয়গুলো আছে আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং হচ্ছে এটা কিভাবে আসলে এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি কাজ করবেন এটা, ঠিক আছে? এটা দেখাইলাম ইনসার্টের পিকচারের একটা অপশন। এবার আসেন ক্লিপ আর্ট। ক্লিপ আর্ট হচ্ছে, ধরো হীরা তুমি একটা ডকুমেন্টের কাজ করতে বসছো, ওইটার সিমিলার কোনো একটা সিম্বল বা কোনো একটা ছবি তুমি একটা ইনসার্ট করতে চাইতেছো, বাট ওটা তোমার এখানে ইন্টারনেট থেকে আবার নিতে হবে। তো তুমি এখানে একটা সার্চ দিয়ে দেখলা যে তোমার ক্যাটাগরির এখানে মিলে কিনা, তুমি সেই অনুপাতে দিলা। ধরো আমি এখানে দিলাম কম্পিউটার, দিয়ে আমি গো দিলাম। দেখছো এখানে অনেকগুলো ছবি আসছে, দেখছো? হুম হুম হুম। তো তুমি এখানে এই ছবিগুলো নিয়ে নিয়ে তুমি ইনসার্ট করে কাজ করতে পারো। যেটা তোমার আবার ইন্টারনেট থেকে ডাউনলোড করা, ওটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, ওটার যদি কোনো ইয়া থাকে সেটার আবার রিমুভ করা, অনেক ঝামেলা। তো ইনস্ট্যান্ট কিছু হুম হুম। সিম্বল এখানে আছে, তুমি যেটা ইউজ করতে পারো তোমার ক্যাটাগরির অনুযায়ী। তুমি সেই ক্যাটাগরির অনুযায়ী, আর যদি ইন্টারনেট কানেকশন থাকে, এটা 13 অনেক ভালো কাজ করে। এটাকে সরাসরি মানে হচ্ছে ইন্টারনেট থেকে তোমার এখানে ডিসপ্লে করা দেয় সে। আচ্ছা তবে সেটা অবশ্যই অ্যাক্টিভ হইতে হবে। এটা অ্যাক্টিভেট অ্যাক্টিভেট অফিসে সেটা হয়। মানে হচ্ছে তোমার আর ইন্টারনেটে যাইতে হবে না, তুমি সার্চ দিবা, ও নিজে ইন্টারনেটে কানেক্ট হয়ে ওইখান থেকে তোমাকে ডাটা দেখাবে। আচ্ছা। সামনে সফটওয়্যারের উপরে এত নির্ভরশীল হইতে হবে মানুষকে, মানুষ কল্পনাও করতে পারবে না। স্পেশালি মাইক্রোসফট অফিসের সফটওয়্যারটা সারা পৃথিবীর এমন কোনো অফিস নাই যেখানে ব্যবহার করা হয় না। কারণ এটা উপায় না করে উপায়, মানে এটা ব্যবহার না করে উপায় নেই আসলে। তো এই বিষয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন। ভাই ঠিক আছে, বুঝছি এই পর্যন্ত। আচ্ছা, 2 number last one 292 রুহুল ভাই, বলো। ভাই মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। ওই যে আমি আপনাকে ওই যে বিকাশ থেকে ইয়েটা পাঠাইছিলাম লাস্টে 292 একটা নাম্বার থেকে, হুম 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 হুম। পাইছেন কিনা একটু যদি কনফার্মেশন দিতেন। আমি কিন্তু অলরেডি গ্রুপে বলেও দিছি, বলে দিছি না? আমি দেখি জি নাই, আমি চেক করিনি। জি ভাই বলছেন। দেখো এই ছবিটা কিন্তু চলে আসছে এখানে। সো একটা ডকুমেন্টের ভিতরে একটা ইমেজ আসলে সেই ডকুমেন্ট অন্যরকম হয়ে যায় আসলে। আর মাইক্রোসফট ওয়ার্ড ফরম্যাটে আসলে সুবিধাটা হচ্ছে তোমার এই, যে তুমি সেইটাকে একটা সুন্দর একটা শেপে তোমার অলরেডি থাকে। বাট ইন্টারনেট থেকে ডাউনলোড করার জিনিস রেজুলেশন কম থাকে, তারপর ব্যাকগ্রাউন্ডে ঘিজি থাকে, অনেক সমস্যা। হ্যাঁ, তো তুমি এখান হুম। থেকে সার্চ করে তুমি তোমার প্রয়োজন অনুসারে তুমি এখান থেকে ডকুমেন্ট নিয়ে নিতে পারো। আচ্ছা, এখানেও কি ভাই টেক্সট র‍্যাপিং এর কোনো বিষয় আছে? তুমি মুভ না করলে এটা হবে না। যে কোনো ইমেজকে তুমি হচ্ছে মুভ করতে চাইলে, তুমি ইমেজটাকে যদি মুভ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে টেক্সট র‍্যাপিং বিহাইন্ড টেক্সট দিতে হবে। আদারওয়াইজ তুমি এটা কিন্তু মুভ করতে পারবে না। আচ্ছা, তো ঠিক আছে, আমরা হচ্ছে ইনসার্টের পিকচার বুঝলাম, ক্লিপ আর্ট বুঝলাম, শেপ। শেপ আপনারা বুঝতেই পারতেছেন যে আসলে শেপ জিনিসগুলো কি। এখানে এখানে একটা তারা, তারপর হচ্ছে এই ধরনের ইমেজ বা এদিকে টানুন, বা এই যে ধরনের শেপ, এই শেপগুলা
হচ্ছে খুবই দরকার। আপনি শেপের কালার দিতে পারেন, বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তারপর হচ্ছে শ্যাডো দিতে পারেন আপনি। তারপর হচ্ছে আপনি অ্যাড টেক্সট লিখতে পারেন। হুম। তো এই হইলো হচ্ছে শেপের কাজ। শেপ কি আমার বুঝাইতে হবে নাকি? না ভাই, এটা মোটামুটি আমার এটা ধারণা যার যেটা সবারই আইডিয়া প্রয়োজন আছে। ওই প্রয়োজন অনুসারে এটা নিয়ে নিবে। হ্যাঁ, কিন্তু খেয়াল রাখতে হবে আমি যখন শেপকে মুভ করতে চাইবো তখন কিন্তু অবশ্যই কিন্তু আমাকে সেটা বিহাইন্ড দ্য টেক্সট দিয়ে দিতে বিহাইন্ড দ্য হবে। টেক্সট করে নিতে হবে। হ্যাঁ, মশার জ্বালায় আসলে। ভাই টেক্সট বিহাইন্ড দ্য শেপ বিহাইন্ড দ্য টেক্সট কিভাবে করতে হয় ভাই? কিছুক্ষণ আগে দেখাইলাম। ডাবল ক্লিক করবেন, এই যে অ্যারেঞ্জে আসবেন, অ্যারেঞ্জে এসে এই যে টেক্সট র্যাপিং থেকে বিহাইন্ড টেক্সট করলেই আপনি সেটাকে মুভ করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু সেটাকে মুভ করতে পারবেন না। ঠিক আছে? ও হুম। আপনারা কেউ আমার ক্লাসের সময় আপনারা ফেসবুক চালান না, তাইলে আপনারা ক্লাসের কোনো মজা পাবেন না, অযথারে ক্লাস করে লাভ নাই। ঠিক আছে? অনেকেই ভাই আমি ছিলাম না তখন, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ, অন্যান্য ক্লাসে কয়েকটা স্টুডেন্ট এই কাজগুলো করে, তো তখন বলি যে তুমি ফেসবুক চালাইছো, তখন বলে আপনি কেমনে বুঝলেন? আমি কি 10 বছরের অভিজ্ঞতা। আচ্ছা, ইনসার্টে আসি আমরা। আমার কিন্তু 7 মিনিট পরে লগ আউট হয়ে যাব, তারপর হচ্ছে আবার পুনরায় লগ ইন করবো। আজকের ক্লাস কিন্তু আমি 1 ঘন্টায়, আমি প্রতিদিন 1 ঘন্টা করে ক্লাস নিব। আপনাদের নোট শো করবেন, দেন আর হচ্ছে আমি আধা ঘন্টার ভিতরে আমি সবাইকে যারা ইয়ে করছেন, সিরিয়াসলি রেজিস্ট্রেশন করছেন, আমি সবাই ইয়ে পাঠা দিতেছি, আমি বাংলা টাইপে শিট পাঠা দিতেছি। আপনারা কাইন্ডলি ইয়ে করেন, এই ভিডিও সফটওয়্যারটা ইনস্টল করে নেন। মৌ লাস্টে 193 193 থেকে টাকা গেছে কিনা একটু দেখো তো। দায়িত্ব পাঠাইছিল মনে হয়। আচ্ছা, তো শেপটা আশা করি বুঝতে ভাই পারছেন। আমার কম্পিউটারটা অনেক স্লো, এখন এটাকে একটু মানে কিভাবে এটা সমস্যা সমাধান করতে পারি যাতে একটু স্পিড পায়? কোনটা? না আমার কম্পিউটারটা অনেক স্লো কাজ করে, কত এটা বছর কিভাবে বয়স? মানে কত ঠিক করা যায়? বয়স? কত? আর কম্পিউটারের হ্যাঁ 2 বছর। আপনি 70 বছরের লোকের কাছে যদি আপনি 18 বছর যুবকের মতো যদি শক্তি চান তো চলবে না। ভাই তুমি মজার লোক, বয়স বলে কত? ভাই কিছু করার নাই ভাই, আমি বুঝি না তো এই জন্য জিজ্ঞেস করলাম। না মানে হচ্ছে 2 বছর যদি বয়স হয় তাইলে হচ্ছে আপনার হার্ড ডিস্কটা, আপনি ওই হার্ড ডিস্কের আরপিএম কমে গেছে আর কি আপনার। আর একসাথে একটা কাজ ভাই করবেন, 19 করলে হইব না? হার্ড ডিস্কের আরপিএম কমে গেছে। আপনাদের সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন টাস্কে কাজ করবেন তখন মাল্টি টাস্ক ওপেন করে রাখবেন না। মাল্টি টাস্ক ওপেন করে রাখলে এটা র‍্যামের উপরে প্রেসার পড়ে, এটা হার্ড ডিস্কের উপরে প্রেসার পড়ে, তখন হার্ড ডিস্কের আরপিএম কমে গেলে হার্ড ডিস্কের যে ডিস্কটা ঘুরে এটা স্পিডটা স্লো হয়ে যায়, স্লো হয়ে গেলেই আপনার ডাটা রিডটা কমে যায়, আর ডাটা রিড কমে গেলেই আপনি স্লো পারফরমেন্স পান। এই কারণে যখন অর্থাৎ যেইটা আপনার লোড নিতে পারবে তাকে এর চেয়ে একটু কম দিবেন, তাহলে সেটা পারফরমেন্সটা ভালো দিবে। আর যদি বেশি প্রেসার দেন তাহলে সে কিন্তু প্রেসার দিয়ে একটা সময় কিন্তু সে স্লো হয়ে যাবে। এটা কিন্তু হিউম্যান নেচার। আল্লাহ, অসীম ভাই কত মজা নিলেন সবাই। হ্যাঁ, না আপনারা সবাই যদি খুব সমস্যা হয়, পরান ভাই আপনি এক কাজ করবেন, ওই হচ্ছে ইয়ে নিয়ে নিবেন, এই এসএসডি হার্ড ডিস্ক নিয়ে নেবেন, দেখবেন খুব ফাস্ট কাজ করবে। এসএসডি হার্ড ডিস্কের মধ্যে শুধু হচ্ছে আপনার সফটওয়্যারটা উইন্ডোজটা কাজ করবে, আর অন্য হার্ড ডিস্কের মধ্যে আপনার ডেটাটা স্টোর করা থাকবে, তাহলে আপনি ভালো ভালো ইউজ করতে পারবেন। ঠিক আছে ভাই। আচ্ছা, তাইলে হচ্ছে ক্লিপার্টে গেলাম, ক্লিপার্ট বুঝলাম, শেপ বুঝলাম। আর এগুলো কিন্তু প্রপারলি প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা কিন্তু বুঝবেন না, আমি আবারও বলতেছি। কিন্তু
এগুলা লেখার মাঝে লেখার মাঝে এই ধরনের শেপ আইকে দিয়েন দেখেন কি ঝামেলা যে হয়। হ্যাঁ, ছড়ায় ছিটিয়ে দেবে এই একটা অবস্থা হবে। আচ্ছা যাই হোক, শেপ স্মার্ট আর্ট, স্মার্ট আর্ট খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট একটা বিষয় স্মার্ট আর্টটা। এটা আপনারা এটা দেখেই বুঝতেছেন। যেমন অনেক সময় আমরা বিভিন্ন জিনিসের ডেফিনেশন দেখি না, প্রকারভেদ বুঝাইতে চাই বা ক্যাটাগরি বুঝাইতে হ্যাঁ, চাই, ফ্লো ফ্লো চার্ট চার্ট টাইপের। বুঝাইতে চাই, হ্যাঁ, একটা তো এই প্রসেস বুঝাইতে চাই। একটা প্রসেস বুঝাইতে চাই যে হাউ ইট ওয়ার্ক বা এই টাইপের যে বিষয়গুলা এইখানে হচ্ছে এই ধরনের কাজ করে আর কি। সাইকেলে যাও, ধরো তুমি এখন করোনা নিয়ে একটা একটা তুমি একটা লিফলেট বানাইতে চাইতেছো বা একটা অ্যালার্ট টাইপ কিছু একটা দিতে চাইতেছো, তাহলে তুমি ধরো এই যে এখানে লক্ষণ সমূহ মাঝখানে দিলে লক্ষণ সমূহ লেখা, হুম। মাঝখানে দিলে হচ্ছে লক্ষণ সমূহ। আমার কাজ কিন্তু হচ্ছে দেখাই দেওয়া কোথায় কোনটা আছে এবং ব্যবহার করে প্রবলেমে পড়লে সেটাকে সলভ করা। হ্যাঁ, আচ্ছা ধরো তুমি এটা নিলা, এখন এইখানে তুমি মাঝখানে তুমি দিবা হচ্ছে ধরো মাঝখানে একটা দিলে তুমি হচ্ছে লক্ষণ সমূহ। আচ্ছা, তাহলে আমি শেপে যাই, যেহেতু মাঝখানে আমার কোনো লেখার কোনো সে জায়গা দেয় নাই, সেহেতু আমি সেখানে আরেকটা শেপ নিই। ভাই অ্যাড শেপ তো আছে। অ্যাড শেপ হইলে অ্যাড। ওইটা অ্যাড হইলে ওই গ্রাউন্ডে অ্যাড হইতে থাকবো, মানে ওটা হচ্ছে গোলাকারের সাথে অ্যাড হইতে থাকবো, বুঝতে পারছো? হুম। লক্ষণের ইংলিশ কি হীরা? সিমটমস। সিম্পটম। হ্যাঁ, সিম্পটম বানান কিভাবে? সিম এস এস ওয়াই এস ওয়াই টি ও এম পি। হ্যাঁ এস ওয়াই এম পি। এম পি টি এইচ না, এম পি টি ও এম। টি ও এম। এস ওয়াই এম পি টি ও এম। ও এম সিম্পটম। দেখছেন আমার বোন কত পারে? এটা আমি আর ভুলবো না ব্রিলিয়ান্ট জীবনে। আপা। হ্যাঁ, এই সিম্পটম বানানটা আমি আর কখনোই ভুলবো না। আমরা আমাদের সবার মনে থাকবে না? জি জি, থাকবে থাকবে। আচ্ছা, করোনা ভাই সহজে সিম্পটম। মনে রাখা যাবে যে স্যাম্পলের সেম আর টম এন্ড জেরি টম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেম টম। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে প্রিন্ট প্রিভিউতে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে জিনিসটা কিভাবে আসছে, কতটুকু কি করা উচিত। হ্যাঁ, তো আমি এই বর্ডারটাকে আমি বাদ দিয়ে দিতে চাই, এই বর্ডারটা আমি বাদ দিয়ে দিই। এই করোনার যে সিম্পটমের যে বর্ডারটা, এটা আমি বাদ দিয়ে দিব। ফরম্যাটে বা ডিজাইনে আসি, ডিজাইনে এসে টেক্সট আউটলাইনের এখানে আমি সাদা করে দিই। এটা শেপ আউটলাইন সাদা। আব্বা আমার টাকা দিতে হইব। খালি টাকা, ছেলেদের খালি বাপের কাছে টাকা। ও সরি ভাই। না ভাই আমরাও কিছু দিবেন। আচ্ছা, ওই হার্ড ডিস্কের জন্য বলতেছি ভাই। হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে এমন কেউ নাই যে বোকা মায়ের বাপের কাছ থেকে টাকা মারি না, এখানে একজনও নাই, কেউ এটা বোকা হাত দিয়ে বলতে পারবো না। ভাই না লজ্জা দেন না ভাই। না না না, এটা কিন্তু আপনি না শুধু ভাই, আমি নিজেও কিন্তু এখনো মারি, এখনো মারি মাঝে মাঝে। তো বাপ কি বুঝে না? বাপ সবই বুঝে, বুঝছেন? এখানে হচ্ছে আমাদের জুমটা আবার রিলগ ইন করতে হচ্ছে। টাকা আসছে?
আচ্ছা সবাই কি দেখতেছেন আমার স্ক্রিন? জি ভাই। জি দেখতেছি। আচ্ছা তো যাই হোক, মাত্র আমি আবার পুনরায় লগইন হইলাম। তো টেক্সটের 1 এর এইখানে তুমি যা লিখে দিবা তাই আসবে হীরা, হ্যাঁ? হুম। টেক্সট 2 তে তুমি যা লিখে দিবা তাই আসবে। এইভাবে তুমি এখান থেকে আরো নতুন করে অ্যাড করে নিতে পারবা তোমার যতগুলো প্রয়োজন। তুমি আর সব সময় এই ধরনের শেপ টেপ নিয়ে কাজ করলে তুমি দেখবা যে ডিজাইন আর ফরম্যাট দুটো অপশন চলে আসবে। সো ওইখান থেকে নিয়ে নিয়ে হুম। কাজ করবা। এই যে অ্যাড শেপ আছে, তুমি অ্যাড শেপ আরো একটা নিতে পারবা এখানে চাইলে। অ্যাড শেপ আফটার, অ্যাড শেপ বিফোর, আগে না পরে নিবা। হ্যাঁ? তো এখানে অনেকগুলো আছে। তো যত তুমি নিবা স্বাভাবিকভাবে এটা ছোট হইতে থাকবে। আর তুমি কি ধরনের আসলে নিতে চাচ্ছ তোমার টেক্সটগুলো দেখো এইখানে থাকবে। কোন ডিজাইনটা, এখানে মূলত ফ্যাক্টরটা হচ্ছে ডিজাইন। তুমি কোন ডিজাইনটা আসলে পারফেক্টলি তোমার হাতে কি হইছে? রিকোয়ারমেন্টের সাথে ম্যাচ করতেছে সেটা হচ্ছে ফ্যাক্টর। তো এখানে অনেকগুলো আছে, পিরামিড আছে। তো যারা আমি অনেক সময় মার্কেটিং এর বিষয় নিয়ে বুঝাইতে গেলে আমি ঠিক এই পিরামিডটা একটু দেখাই, আমি যখন ডিজিটাল মার্কেটিং এর ক্লাসগুলো নেই। যেমন ধরো আমার ডিজিটাল মার্কেটিং এর একটা যদি আমি বানাই দেখাই তোমাদেরকে, প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই লাগবে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাপ্লাই ছাড়া কিন্তু তোমরা কিন্তু কেউ এটা নলেজে রাখতে পারবে না। এই যে এত অপশন পিছনে দেখায় আসছি কিচ্ছু কিন্তু মাথায় থাকবে না। ধরো এখানে আমি আরেকটা নিব, এইখানে দেখো কি আসছে, অ্যাবভ বিলো, উপরে না নিচে? হ্যাঁ। কারণ হচ্ছে এই শেপটাই ওই টাইপের। এটাকে আমি রেক্টেঙ্গেল দিয়ে বিহাইন্ড টেক্সট করে দেই, নয়তো আমি এটা মুভ করতে পারতেছি না। আচ্ছা দেখো একটা জিনিস, এটা কিন্তু ভাগ করে চলে আসতেছে হীরা, খেয়াল করছো? জি ভাই। কিন্তু এটাকে তোমার গ্রুপ করে নিতে হবে। এখন তুমি গ্রুপ করবা কিভাবে? এখনই দেখো এই যে আমাদের হোম মেনুর এই যে সিলেক্ট অপশন, সিলেক্ট অবজেক্ট, এটা আমাদের কাজে লাগতেছে এখন। এটা আমি নিলাম সিলেক্ট অবজেক্ট, এটা আমি সিলেক্ট করি। শুকনা এটা। রাইট বাটনে ক্লিক করো। ও ইয়ে লেগে গেল না। আমার বাসার তো একটা বড় একটা বিল্ডিং ছিল। তারপর হচ্ছে গ্রুপটা আসতেছে না কেন? এখানে ধরো ভাই দিলাম আমি এখানে হচ্ছে অ্যাওয়ারনেস। তারপর ধরো এখানে নিলাম হচ্ছে কোন একটা প্রোডাক্টের, যখন ধরো আমরা হচ্ছে এখন আমি যদি সবাইরে বলি যে আমি একটা অকটেল একটা মোবাইল কিনবো, তোমরা কি বলবা? হ্যালো, বুঝি নাই ভাই। বলছি যে আমি যদি এখন একটা বলি তোমাদেরকে যে আমি একটা মোবাইল কিনবো অকটেল, তোমরা কি বলবা উত্তরে? হুম। অকটেল। এটা ভাই ডিসিশন। ব্র্যান্ড ভালো না। কিন্তু অরিজিনালি এটা ভালো, কিন্তু আমরা সেটা নাম শুনি নাই দেখেই কিন্তু আমরা সেটা বলছি যে আসলে আমাদের অকটেল মোবাইলটা ভালো না। এই কারণে, কারণ এটা আমরা জানি না। মানুষকে আগে প্রোডাক্টের সম্বন্ধে জানাইতে হবে এত পার্সেন্ট। দেখো এটা হবে এত পার্সেন্ট, মানুষকে জানাইতে হবে, ডিসিশন নিবে এতটুকু পার্সেন্ট, অ্যাকশন নিবে এতটুকু পার্সেন্ট। বুঝতে পারছি? জি। কিন্তু অনেক সময় আমাদের এমন হয় যেটা আসলে মুখ দিয়ে বলে বোঝানো যায় না, গ্রাফিক করে বুঝাইতে হয় বা একটা আইকে বুঝাইতে হুম। হয় যে অ্যাকশনটা আসলে কি, ডিসিশনটা কি, অ্যাওয়ারনেস জিনিসটা কি। হ্যাঁ, তো
তখন আসলে আমাদেরকে এই ধরনের হচ্ছে গ্রাফ আইকা আমাদেরকে বুঝাইতে হয়, তখনই কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড থেকে এই ধরনের গ্রাফ ইউজ করতে হয়। তো এটা আসলে ডিপেন্ড করে, যেমন যেমন ধরো আমি হচ্ছে অ্যাওয়ারনেস, ডিসিশন, অ্যাকশন এগুলো যখন আমি বুঝাই তখন কিন্তু আমার হচ্ছে পিরামিড ইউজ করতে হয় আমার। আর হচ্ছে তুমি যখন তোমার কারণ আমি এটা দিয়ে কিন্তু অন্য কিছু বুঝাতে পারতেছি না, আমি এটা দিয়ে কিন্তু বুঝাতে পারবো না। আমি এটা দিয়ে কি হুম। বুঝাতে পারবো? না। হচ্ছে এই কারণে কার কখন কোন জিনিসগুলো যদি বুঝাইতে গ্রাফ আকারে বোঝানো দরকার, সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের এই ইনসার্ট মেনু থেকে আপনারা স্মার্ট আর্টে যাবেন, তাহলে ওইখানে গেলেই আপনারা জিনিসটা পাবেন। আশা করি বুঝাইতে পারছি বিষয়টা। জি ভাই। আচ্ছা, চার্ট। চার্ট খুবই ইম্পর্টেন্ট। চার্ট আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডও ব্যবহার করতে পারি। পাই চার্ট আছে, লাইন চার্ট আছে, অনেক চার্ট আছে। যেমন ধরেন আমরা একটা টেবিল নিই। আচ্ছা, এইখানে ধরেন আমি নিলাম 10, 11, 12, 13, 14, 15, 16। আচ্ছা, এটা আমরা সিলেক্ট করে নিলাম। এখানকার ডেটাটা আসলে বড়, আমরা যদি গ্রাফ আকারে দেখতে চাই, চার্ট আকারে সরি, আমরা কিন্তু ওই ডেটাকে সিলেক্ট করে এখান থেকে কিন্তু আমরা দিতে পারি। ওয়েট করি। আসছে? জি ভাই। হ্যাঁ, তো এটা আবার সাথে আবার জি মাইক্রোসফট এক্সেলের সাথে নিয়ে নিছে। হ্যাঁ, তো মূলত আসলে আমরা এইভাবে কাজ করতে পারি, আর এগুলো একটু এক্সপিরিয়েন্স লেভেলের কাজ, কারণ হচ্ছে ওয়ার্ড এক্সেল দুইটা একসাথে ওপেন হয়েছে। মানে এক্সেল থেকে সেই ডেটাটা এখানে আর তোমারে ট্রান্সফার করে দিছে সে। হ্যাঁ, আমরা তো ইউজুয়ালি এক্সেলে গ্রাফ বা চার্টের কাজটা করে দেন কপি করে ওয়ার্ডে বসাই দিই। হুম, বাট তোমার এরকম মনে হইলো যে ছোট্ট একটা কাজের জন্য আমার ওইখানে যেতে হবে না, তখন তুমি কিন্তু এটা ইউজ করবা, তাই না? আসছে না? হ্যাঁ। তারপরে যে সিরিজ 1, সিরিজ 2, সিরিজ 3 এই কারণে হইছে কারণ আমি এখানে কোনো কোনো ইন্ডিকেশন দেইনি। ইন্ডিকেশন না দেওয়ার কারণে সেটা হুম হুম। এরকমেরই হইছে। ইন্ডিকেশন যদি দিতাম, যেটা আমরা ওই যে প্রথম 10 ওভারে কেমন রান হইছে, প্রথম 20 ওভারে কেমন রান হইছে, এইভাবে একটা মানে আমরা বুঝতে পারি যে কে আসলে কখন রান কত বেশি দিছে। আর এই জিনিসটা দেখলে আমরা ইনস্ট্যান্ট একটা ডকুমেন্টের লেটেস্ট একটা উপরে একটা আমরা আইডিয়া নিতে পারি কে বড় কে ছোট। নরমালি সংখ্যা দেখে তো বোঝা যায় না। তো ইনস্ট্যান্ট যদি তুমি ধরতে চাও তাহলে সেক্ষেত্রে আমাদেরকে চার্ট ইউজ করতে হয়। ঠিক আছে? আচ্ছা। হুম। আহ, তো এই হইল চার্ট, হাইপারলিংক। আর হাইপারলিংক তো আমি ওদিন একটা বুঝাইছিলাম ডকুমেন্ট দিয়ে। আমার এই কম্পিউটারে হাইপারলিংকটা একটু কাজ করতে সমস্যা করতেছে, যার কারণে আমার এই হাইপারলিংকে শুধু লিংক দেখাইছিলাম আমি, ডকুমেন্ট টু ডকুমেন্ট লিংক, যে একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের লিংক। এই একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টের লিংক এখানে কে কে পারে না কাইন্ডলি আমার একটু বলেন তো। হীরা পারো, এটা জানি। অন্যান্য যারা আছে, রেদওয়ান ভাই, অন্যান্য পারি না। যারা পারেন? পারে না ভাই, না ভাই। ধরেন একটা কমপ্লিট একটা প্রপোজাল, আপনার প্রজেক্টের পেজ ডকুমেন্ট হলো 10টা, অ্যাকাউন্টস, তারপর আরো বিভিন্ন হইতে পারে। তো এরকম আলাদা আলাদা ডকুমেন্টে আপনি কাজ করলেন, তো আপনার মনে হইলো যে আসলে আপনি ডকুমেন্টের সাথে আপনি ডকুমেন্ট লিঙ্ক করে দিবেন। ডকুমেন্টের সাথে ডকুমেন্ট লিঙ্ক হইলো এই যে আমি এই ডকুমেন্টটা আমি সেভ করলাম হচ্ছে এমএস, ধরো আমি এটা 11 নামে আছে, আমি 11 নামে এটা সেভ করলাম। আচ্ছা,
আচ্ছা এখানে লিখলাম আমার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, বাট আমি ডকুমেন্ট লিংক করে দিব অন্য আরেকটা ডকুমেন্ট। ক্যাটাগরি অফ ওয়েব ডিজাইন, আমি এই ডকুমেন্টটা এখানে আমি লিংক করে দিচ্ছি। তাহলে দেখেন আমার ডকুমেন্ট ওপেন হচ্ছে, এই কারণে একটু সময় লাগতেছে। আমি তো বুঝছি প্রত্যেকদিন খালি বুম বুম লাগছে। ক্যাটাগরি অফ ওয়েব ডিজাইন আমি সিলেক্ট করলাম এখানে। ভাই স্ক্রিন তো আসতেছে না। এই যে এখন আসবে, দেখো আসছে না? এখনো আসে নাই ভাই। আচ্ছা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। আসছে ভাই। আচ্ছা এই ডকুমেন্টটা কিন্তু আমি লিংক করছি হচ্ছে ওই ডকুমেন্টের সাথে। তো এখন আমি যদি কন্ট্রোল ডব্লিউ দেই, আমি এখন কন্ট্রোল উতে গেলাম, অর্থাৎ দুইটা ডকুমেন্টের সাথে একটা মানে লিংক করা আর কি। এটা তো দিন দেখাইলেন যে ডকুমেন্ট কিভাবে লিংক করে দিতে একটার মধ্যে আরেকটা। আচ্ছা আমাদের এই ডকুমেন্টটা কি নামে যেন সেভ করছিলাম, 11 মেবি। আচ্ছা আমরা রিসেন্টে যাইও তো পাই, রিসেন্টে গেলেও তো পাবো আমরা। আচ্ছা এখন দেখেন আমার এই কিছুক্ষণ আগে আমি যে ডকুমেন্টটা ওপেন করছি ওই ডকুমেন্টটা আবার হচ্ছে আমার ডেস্কটপে যাইতে হইছে, তারপর হচ্ছে আমার ডাবল ক্লিক করে ওপেন করতে হইছে, অনেক ঝামেলা। তো আমি এই ডকুমেন্টের সাথে ওই ডকুমেন্টের একটা সম্পর্ক আছে, যে পরবর্তী ডকুমেন্ট এই লিংকে, এরকম একটা মেসেজ থাকে না অনেক জায়গায়, বা পরবর্তী অংশ এই 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 লিংকে। তো আমরা ওই ডকুমেন্টটাকে কিছুক্ষণ আগে ওয়েব ডিজাইনের যে আমাদের ডকুমেন্টটা ছিল ওই ডকুমেন্টকে আমি এই ডকুমেন্টের সাথে লিংক করে দিছি। যদি এই ধরনের এমন প্রয়োজন হয় যে কোনো ডকুমেন্টের সাথে কোনো ডকুমেন্টে লিংক করে দিতে হবে, যে ওই ডকুমেন্ট পড়া শেষ হওয়ার পরে ওইখানে ক্লিক করলেই বাকি পরের ডকুমেন্ট ওপেন হয়ে যাবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ডকুমেন্টের সাথে আরেকটা ডকুমেন্টে লিংক করব। তো লিংক কিভাবে করতে আমি দেখাইছি, সিলেক্ট করছি, তারপর হচ্ছে ইনসার্টে গেলাম, হাইপার লিংকে গেলাম, এই ডকুমেন্টের সাথে যেই ডকুমেন্টটা লিংক করব সেই ডকুমেন্টটাকে আমি এখান থেকে সিলেক্ট করে দিছি। সিলেক্ট করে দিছি জাস্ট, আর কিছুই না। সিলেক্ট করে দেন আমি ওকে করছি, ওকে করার সাথে সাথে এখানে একটা ইয়ে চলে আসছে। তো এখন আমি যদি সেটা ওপেন করতে চাই তাহলে এখানে মাউস রাখলে বলতেছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দ্য লিংক, ফলো লিংক। তো আমি কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল দেওয়ার সাথে সাথে এখানে একটা হাতের মতো হ্যান্ড সিম্বল আসতেছে, আমি ক্লিক করি, দেখেন সাথে সাথে আর ওই ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাই। জি ভাই। আচ্ছা এখন দেখেন আমি রেদওয়ান ভাই আমারে বলেন যে এই ডকুমেন্টের সাথে এখন ওই ডকুমেন্ট আমি লিংক করব, কি করব বলেন? এটার সাথে কোনটা ভাই?
এই এই এ- এই ওয়েব ডিজাইন ক্যাটাগরির সাথে হচ্ছে আমার এই 11 এটাকে আমি লিংক করব, তাহলে কি করতে হবে আমার? আমার এটার মধ্যে যে রাইট বাটন ক্লিক করে হাইপারলাইনে যাইতে হইব। আচ্ছা, তাইলে আমি ধরো লাস্টে গেলাম, যে এখানে যে আপনি যে কোনো লেখা লিখে দিতে পারেন, ক্লিক হেয়ার ফর জি 11 ডক। আচ্ছা, এটার আমি সিলেক্ট করলাম, আবার দেখা যাচ্ছে রেদওয়ান ভাই খেয়াল করেন, জি ইনসার্টে গেলাম, হাইপার লিংকে গেলাম। এখন আমি হাইপার আসতেছে লিংকে না, হচ্ছে যেই ডকুমেন্টের সাথে আমি লিংক করব জাস্ট ওই ডকুমেন্টের সাথে আমি এটা অ্যাড করে দিব। তো আমি ডেস্কটপ থেকে অ্যাড করে দিলে আমার এখানে 11 যে ডকুমেন্টটা, জি আসতেছে না কেন? আচ্ছা হোয়াট এভার, ধরেন আপনি এইখান থেকে কোর্স আউটলাইনে আপনি দিলেন এটা, জি আপনি এখন এটা কন্ট্রোল প্লাস আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করেন, ওই যে ওপেন হয়ে গেছে। চলে আসছে। আমি বুঝাতে পারলাম? জি ভাই বুঝছি। এখন যদি আবার এই ডকুমেন্ট থেকে ওই ডকুমেন্টে যেতে চান, তাহলে এই ডকুমেন্ট থেকে ওই ডকুমেন্টের লিংক করে দিবেন। বুঝাতে পারছি? জি আচ্ছা, তো এই হইলো মোটামুটি হাইপার লিঙ্কটা। আর বুকমার্ক হইলো আপনার হচ্ছে ক্রিয়েট এ বুকমার্ক টু অ্যাসাইন নেম টু স্পেসিফিক পয়েন্ট ইন এ ডকুমেন্ট। যেমন ধরেন আপনি অনেক কিছু আপনাকে একটা রিভিউ করতে দিছে, বা হচ্ছে আপনার বস আপনাকে কোনো একটা ডকুমেন্টের কাজ করতে দিছে, বা হীরা হচ্ছে বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা যে কোনো একটা কিছু করতেছে, তো সেইখানে এমন হইতে পারে যে সে এই জিনিসটা হাইপার লিঙ্ক ক্যান্সেল করে কিভাবে, আপনি ওটা সিলেক্ট করে জাস্ট এখানে ওইখান থেকে আনমার্ক করে দিবেন, তাইলেই হবে। এটা সেলফ প্র্যাকটিস করতে হবে। ওকে, আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, বুকমার্ক। বুকমার্ক ভাই। হ্যাঁ, এখন বুকমার্কটা হচ্ছে এমন হইতে পারে হীরা যে তুমি নিজেই বুঝতেছো না জিনিসটা কি, বা হইতে পারে যে এই টপিকটা আমি হয়তো এক সপ্তাহ পরে ভুলে যেতে পারি, এই পয়েন্ট আমি কেন লিখছিলাম। ওকে, দেন তুমি হুম। সেটাকে সিলেক্ট করে তুমি বুকমার্ক দিয়ে দিতে পারো, এখানে কিছু লিখে দিতে পারো বুকমার্ক নেম, আর এখানে টপিক লিখে দিতে পারো যে কি কারণে তুমি আসলে বুঝো না জিনিসগুলা। আচ্ছা, এতে কি হবে আমি দেখাই। পরবর্তীতে এটাকে মানে কি বলে এটারে, দেখো চলে আসছে এখানে। এটা আসলে কিছু এটা প্র্যাকটিক্যালি একটু দেখাইতে হবে, একটা প্র্যাকটিক্যাল একটা প্রজেক্টের মধ্যে দেখাইলে ভালো করে বুঝবা। যাই হোক, তোমরা একটু সেলফ প্র্যাকটিস করো এই বুকমার্কের বিষয়টা, ঠিক আছে? আমি প্রয়োজনে আবার দেখাবো না। জি ভাই। আর ক্রস রেফারেন্সে দুইটাই ফুটনোট আছে, একটা ফুটনোটের মধ্যেও কিছু মানে এগুলো একটু অ্যাডভান্স লেভেলের বিষয় আর কি, মানে যেটা হচ্ছে খালি মুখে শুধু বুঝাই গেলে হয়তো এটা দিন শেষে মাথায় থাকবে না, একটা প্র্যাকটিক্যাল একটা ডকুমেন্টের ভিতরে বুঝাতে পারলে। দেখো এখানে সব কিছু চলে আসছে, ওয়ার্ডপ্রেস পিএইচপি শুদ্ধ সব চলে আসছে এখানে। তো লিংক শেষ করলাম। আর আরেকটা জিনিস বলি, লাস্টের দিকে সিম্বল আছে, সিম্বল থেকে ম্যাথ কোশ্চেন করার জন্য ম্যাথের যত আইকন টাইকন যত কিছু আছে, যেমন গুণ ভাগ অমুক চিহ্ন সেই চিহ্ন, লেস দেন গ্রেটার দেন এট দ্য রেট যদিও কিবোর্ডে থাকে, এই এগুলো সব হচ্ছে আপনার এইখানে থাকে। দেখেন, দেখছো এটা কিন্তু ফন্ট অনুযায়ী কিন্তু ডিপেন্ড করে। তুমি একটা ফন্টের নাম হুম। চেঞ্জ করে দাও, তোমার চেঞ্জ হয়ে গেছে কিন্তু, বুঝতে পারছো? জি ভাই। আর এগুলোর উপর আমি একটা ক্লাস নিব না, সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে শর্ট কি করা যায় কিভাবে। যেমন হচ্ছে নরমালি যদি একটা জিনিস দেখাই, ধরো হচ্ছে এই চিহ্নটা, হ্যাঁ এই চিহ্নটা শর্টকাট কি হচ্ছে, এই যে ক্যারেক্টার কোড,
254 এটা দিয়ে কি বুঝাইছে আসলে দেখো এই এই সিম্বলটা তুমি যদি তোমার কাজে ব্যবহার করতে চাও তাহলে হচ্ছে তোমার দিতে হবে 254 কিভাবে দিবা কিবোর্ড থেকে ধরবা অল্ট 254 দিয়ে ছেড়ে দিবা কিবোর্ডটা দেখবা অটোমেটিক এটা চলে আসবে আমার কম্পিউটারে এটা একটু সেটিংস একটু প্রবলেম আছে যার কারণে এটা আসে না পুরোপুরি অর্থাৎ প্রত্যেকটা ডকুমেন্টের প্রত্যেকটা সিম্বলের এক একটা করে শর্ট কোড দেওয়া আছে খেয়াল করো সবাই এটার যেন কি বলে হীরা পাই না যেন কি কোনটা ভাই? এই যে যেটা এটার কি এটা মিউ। আচ্ছা মিউ এটা ভাই মিউ আচ্ছা এটা হচ্ছে 00B5 হ্যাঁ এটা শর্টকাট কোড অথবা শর্টকাট কোড হচ্ছে 0 এটা হচ্ছে 0181 তো আমি কিবোর্ড থেকে অল্টে ধরলাম 0181 দিয়ে অল ছেড়ে দিই আমি দেখো এটা চলে আসছে দেখছো ভাই স্ক্রিনে আসতে দেরি হচ্ছে, আচ্ছা দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা জি ভাই আসে শর্টকিটে আসে। মানে হচ্ছে যেই সিম্বলগুলো সবচেয়ে বেশি আপনার ব্যবহার হয় সেই সিম্বলগুলো আপনি এই যে এখান থেকে আপনি শর্টকি দেখতে পারবেন আপনি শর্টকি দেখে আপনি এখান থেকে কাজ করতে পারবেন ধরেন আপনি এই যে এইটা নিয়ে আসতে চাইতেছেন শুধু এই যে এইটা যদি আপনি আনতে চান আপনি এখান থেকে ইনসার্ট করে আনতে পারেন ধরেন আপনি ইনসার্ট করে আনলেন এটা আসছে দেখেন এইখানে এখন কথা হচ্ছে যে এটা আপনার আবার দরকার হইছে তখন আপনি কি করবেন বা কতক্ষণ পর পর আপনার দরকার হচ্ছে বা একাধিক জায়গায় দরকার হচ্ছে তখন আপনি চাইলে কিবোর্ড থেকে শর্টকাটে নিতে পারবেন এটা হচ্ছে 94 তাহলে আমি যদি কিবোর্ড থেকে অল্ট ধরি অল্ট ধরে 94 দিয়ে অল্ট ছেড়ে দিই যদিও সেটা অন্য আসছে কিন্তু আসার কথা না এটা আমার সফটওয়্যারটার মধ্যে আসলে কিছু ঝামেলা হচ্ছে ইদানিং তো আশা করি সিম্বলের এই বিষয়টা বুঝতে পারছেন অনেকে বলতে পারে হচ্ছে হীরা বলতে পারে যে ভাইয়া হেডার ফুটার পেজ নাম্বার টেক্সট বক্স কুইক পার্ট ওয়ার্ডার ড্রপ ক্যাপ এগুলো সব রাইখা ভাই এদিকে চলে গেল কেন কারণ হচ্ছে আজকে এই পার্টটা দেখায় যেটা সংক্ষেপ পার্ট দেখা শেষ করাই দিব আর এই দুইটার উপরে আবার একটা ক্লাস লাগবে পুরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার একটা ক্লাস লাগবে শুধু এই জিনিসগুলো বুঝাইতে তো আজকের ক্লাস মোটামুটি এখানেই শেষ করব আমি আর বেশি বুঝাইলে আসলে মাথা উল্টাপাল্টা লেগে যাইব হ্যাঁ তো জি ভাই ইকুয়েশনের এখানে যাই ইকুয়েশনের এখানে এটা হীরা তোমার অনেক দরকার হইতে পারে অনেক ক্ষেত্রে তোমার অনেক ইকুয়েশন লিখতে হবে অ্যাসাইনমেন্ট বা বিভিন্ন বা তুমি ধরো ম্যাথের টিচার বা ধরো তুমি ম্যাথের টিচার বা তোমার ম্যাথের কোনো ফাংশন লিখবা ম্যাথের কোনো কোশ্চেন করবা হ্যাঁ তারপরে এই জাতীয় ম্যাথ রিলেটেড যত সিস্টেম আছে সব সিস্টেম হইলো তোমার এই ইকুয়েশনের ভিতরে ইকুয়েশন ইনসার্ট নিউ ইকুয়েশনে যাও দেখবা যে সব কিছু এখানে চলে আসছে দেখো পূরণ ভাগ তারপর ফাংশন স্ক্রিপ্ট রেডিক্যাল ইন্টিগ্রাল লার্জ অপারেটর ব্র্যাকেট ফাংশন অ্যাসেন্ট লিমিট এন্ড লগ অপারেটর ম্যাট্রিক্স সব চলে আসছে এখানে আমি শেষ দেখছো সব চলে আসছে এখানে আমি কিন্তু সবার একটা ম্যাথ কোশ্চেন দিব ম্যাথ কোশ্চেন দিয়ে আমি প্রথম দেখাই দিব যে ম্যাথ কোশ্চেনটা কিভাবে করতে হয় এই ম্যাথ কোশ্চেনটা করতে পারলে বুঝবো যে না ভালো করে প্র্যাকটিস করছেন কারো কোনো কোশ্চেন থাকলে বলেন আমি আজকে আর কোশ্চেন নাই ভাই আগের ক্লাসগুলোর ভিডিওগুলো একটু ইউটিউব ভিডিও কখন আপলোড করবেন আচ্ছা আমি এই ভিডিওটা আমি এখনই আপলোড করে দিতেছি হ্যাঁ কারণ এই ভিডিওটা আজকে এরর খায় নাই এর আগের ভিডিওগুলো অনেক পার্ট অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে যার কারণে আমি আসলে দিতে পারিনি ওগুলো আবার জোড়া লাগাইতে হবে জোড়া লাগায় তারপর দিতে হবে আর কি ক্লাস নাম্বারটা সাথে লিখে দিন হ্যাঁ হ্যাঁ আজকে কত নাম্বার ক্লাস টপিক কি আমি কিন্তু আসলে আমার নোটের প্রয়োজন হয় না কারণ হচ্ছে আমি ধারাবাহিকভাবে দেখা যাচ্ছি তো আজকে কত নাম্বার ক্লাস আপনারা একটু কাইন্ডলি বলেন 5 হোম নিয়ে দুটো ক্লাস নিছিলাম মনে হয় হোম নিয়ে দুইটা ক্লাস নিছিলাম জি হোমে দুইটা অফিস আইকনে নিছি একটা
তারপরে হচ্ছে ইনসার্ট মেনুতে মনে হয় আজকে 2টা আজকে সহ। জি পাঁচটার মধ্যে একদিন গ্যাপ গেছে আবার। ও আমি নেই নেবি না? জি জি তাহলে আজকে সহ টোটাল 4টা ক্লাস হলো। জি 4টা ক্লাস। তো 4টা ক্লাসে আপনারা মোটামুটি নিজের কনফিডেন্সটা কেমন আসছে আসলে মাইক্রোসফট ওয়ার্ডের উপরে সেটা বলেন। সত্যি বলবেন, আমাকে খুশি করানোর জন্য কখনো মিথ্যা বলবেন না ভাই। হ্যাঁ ঠিক আছে, আমাকে না সত্যি বলতে কি এটা, হ্যাঁ বলেন। না সত্যি বলতে কি এটাতে পুরাটা যতটুকু বুঝাইছেন সবগুলো আসলে মাথার ভিতরে এখনো ঢোকে নাই, কিন্তু এটার উপরে একটা ধারণা চলে আসছে আর কি, পুরাটার উপরেই যতটুকু বুঝাইছেন। এখন কোনটার কাজ কি আসলে হ্যাঁ প্র্যাকটিস করলে যা ক্লিয়ার হবে। এখন প্র্যাকটিস যদি আপনারা জমায় রাখেন তাহলে কিন্তু হবে না। প্র্যাকটিস জমায় রাখলে আপনারা কিছুই জি বুঝবেন না। আর আমি এই কারণে আরো আস্তে এই কারণে এই ভিডিও গুলো চাচ্ছিলাম যে ভিডিও এখন তো মনে করেন ক্লাসের সাথে সাথে প্র্যাকটিস গুলো করা সম্ভব হইতেছে না যেহেতু অফিসে চলতেছে আমার, তাই ভিডিও গুলো চাচ্ছিলাম যে ভিডিও গুলো দেখে দেখে পার্ট বাই পার্ট প্র্যাকটিস গুলো করলে ভালো হইতো আর কি। ভাই কাজ করেন, WhatsApp খুলে ফেলেন, আমি পাঠাই দিই সবগুলো। হ্যাঁ কি বললেন? ওই ভাইকে বলতেছে একটা হোয়াটসঅ্যাপে আমার নক করতো, আমি হোয়াটসঅ্যাপে সব পাঠাই দিতেছি ভিডিওগুলো। আচ্ছা হোয়াটসঅ্যাপের লিংকটা একটু দিয়েন। এই পরান ভাই আপনি মেবি হচ্ছে যে ইয়েগুলা করছেন, যে ভিডিওগুলো রেকর্ড করছেন আপনি আমাকে ইমেইলে দিয়েন। আমি হচ্ছে অনেকগুলো ভিডিও কিন্তু রেকর্ডই করতে পারিনি। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে মেল করে দিলেই ভাই ভালো হয় বেশি। জি ইমেলে কি এটা আমাকে একটু ওই বিষয়ে একটা ভিডিও দিন, তাহলে আমি পাঠাই দিতেছি।